সেই দিন আশফাকের মন দারুণ উদ্বেল হয়েছিল। সে দেখেছিল কমরুন মিটমিট করে হাসছে, না ঠোঁটে নয়, চোখের মধ্যে হাসি। আর এরপর মোষের পিঠে তাঁবু চড়িয়ে কমরুন একদিন হাঁটতে শুরু করেছিল, পেছনে পেছনে আশফাক। 2-3 দিন দলটা বেশ খানিকটা এগিয়ে গেছে। কমরুন জানত সাধারণভাবে উত্তর পশ্চিম দিকে দলটা যাবে। দলকে পাওয়া সহজ নয়। নমস্কার, আমরা শুনছি অমিয়ভূষণ মজুমদারের লেখা মহিষকুড়ার উপকথা। শুনে নেব আজকের অন্তিম পর্বে কি আছে। আসুন শুনে নিই আজকের পর্ব। তা সেই গহন বনের মধ্যে তারা কোথায় গিয়েছে মোষগুলো তাড়াতে তাড়াতে কে বলে দিতে পারে? বিশেষ করে যে দলের কোনো গন্তব্যস্থল নেই, জন্ম থেকে মৃত্যু যারা কেবলই চলে বেড়ায়। আসাম বলে নাকি একটা দেশ আছে, তার উত্তর পূর্ব কোণ থেকে বছরখানেক আগে রওনা হয়েছে। পাহাড় আর তার কোল ঘেঁষা বনের মধ্যে দিয়ে চলতে চলতে হয়তো চেনা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এরা চলে যাবে। বন থাকলেই হলো। সন্ধ্যায় যেখানে মানুষের চোখে পড়ে না এমন জায়গায় তাঁবু ফেলে সারাদিনের সংগ্রহ আগুনে ঝলসে খেয়ে রাতটা কাটাতো আশফাক আর কমরুন। সকালে তাঁবু গুটিয়ে মোষের পিঠে তুলে দিয়ে আবার হাঁটা, আর হাঁটতে হাঁটতে চারিদিকে চোখ রাখা বনমোরগ, তিতির, ডাহুক, বক, মেটে আলু, চই, চ্যাং, সাটি, কুচলা, গজার সংগ্রহ করার দিকে। মেটে আলু লতা দেখে আশফাক একবার প্রায় 10 সের আলু সংগ্রহ করেছিল, কিন্তু ঝালের জন্য চই খুঁজে বার করতে কমরুনই পেরেছিল। কমরুন শুধু বয়সে বড় নয়, কমরুনের তখন 1-5-6, আর আশফাকের 1-20ও হয়নি। অনেক বিষয়েই আশফাকের তুলনায় অভিজ্ঞ। পাখি শিকার, সেই মাংসকে খাদ্যে পরিণত করা, এমনকি লোহা আর পাথর ঠুকে আগুন জ্বালানো, মাছ মাংস না পুড়িয়ে তাকে সুস্বাদু করা সেই আগুনে, কলা গাছের ডোঙা পুড়িয়ে ছাই তৈরি করে নুনের অভাব আর চই দিয়ে ঝালের অভাব পূরণ, সব বুদ্ধি কমরুনের। একদিন আশফাক জিজ্ঞাসা করেছিল বনে তার ভাত রুটি এসব খায় কিনা, খেলে কোথায় পায়। তা থেকে সেই এই দলটার জীবনযাত্রার পদ্ধতি আরও খানিকটা জানতে পেরেছিল। এরা লুকিয়ে চুরিয়ে বন থেকে মধু সংগ্রহ করে। বছরে কোনো কোনো সময় এদের মোষ এত দুধ দেয় যে তখন তা থেকে মাখন তৈরি করে। ধনেশ পাখি পেলে তারা চর্বি সংগ্রহ করে রাখে। বনে অনেক সময় হরিতকি, বহেড়া ইত্যাদি ফলও সংগ্রহ করে। প্রতি বছরই কয়েকটা করে মোষের বাচ্চা বিক্রি করে, এইসবে টাকা হয়, আর সেই টাকা থেকে চাল, আটা, কাপড় কেনা হয়। এইসব ব্যাপারের দলের যে কর্তা সেই হয় সর্বেসর্বা। তার কথা সকলকেই মেনে চলতে হয়, কারণ সে দলের ইতিহাস জানে, পশ্চিমা ভাষায় কথা বলতে পারে, অসম্ভব সাহস তার। সে কখনো ঠকে না, বরং বনের কোলঘাসা কোনো গ্রামের হাটে কি বিক্রি করা যাবে, কি কেনা যাবে, তা যেমন সে জানে, তেমন জানে কোন অসুখে কোন লতাপাতা লাগে। সে শুধু বসন্তের ওষুধ জানে না, হ্যাঁ, তাকে দলের স্বার্থে নির্দয় হতে হয়। যাকে বসন্তে ধরে ফেলেছে তাকে তার মুখেই ছেড়ে দেওয়া উচিত। এ তো বাঘ নয় যে মোষ সাজিয়ে আগুন জ্বালিয়ে হাঁড়ি হাঁড়া পিটিয়ে চিৎকার করে মোষের বাচ্চাকে বাঁচানো যাবে। তখন বনের পথে চলা মাস 2 হয়ে গিয়েছে। শীতটা পড়ে যেতে শুরু করেছে। বনে ঘাসের মধ্যে ফুল ফুটতে শুরু করেছে। কোনো কোনো গাছে নতুন পাতা, কোনো কোনো গাছে ফুলের কুঁড়ি। বনে পাখির সাড়াও বেশি পাওয়া যাচ্ছে। প্রায় শুকিয়ে ওঠা এক ছোট ঝোড়ার কাছাকাছি অপেক্ষাকৃত শুকনো জায়গায় তাঁবু খাটিয়েছে কমরুন। এখন এই কাজে আশফাক তাকে সাহায্য করতে শিখেছে। সেই দিন মোষটাকে তাঁবুর কাছাকাছি বেঁধে রেখে মাছের খোঁজে বেরিয়েছিল দুজনে।
মাছ পাওয়ার আগে একটা মোটাসোটা তিতির পড়েছিল কুমরুনের কাঠিতে। পরে ঝোড়ার কাদা খুঁচিয়ে দুটো কুচলা মাছ। এত বড় ধরার পরেও তারা এমন কিলবিল করছিল যে মনে হলো ছোবল কাটতে পারে। তিতির রাতের জন্য থাকবে ঠিক করে মাছ দুটোকে পাকাতে বসেছিল কুমরুন। ছুরির লম্বা টানে মাথা থেকে লেজ পর্যন্ত চিরে ভেতরে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে ঝোড়ার দিকে গেল কুমরুন। জল দিয়ে না ধুয়ে বরং শুকনো শুকনো এঁটেল কাদা দিয়ে মাছ দুটোকে এমন করে লেপে দিল যে সেই দুটো যেন মাটির তৈরি লতা হলো। তারপর পাথরের লোহা ঠুকে শুকনো ঘাসে আগুন জ্বেলে সেই দুটোকে আগুনে ফেলে দিয়েছিল। ঘণ্টাখানেক পরে আগুন নিভে গেল। সেই দুটোকে বার করে টোকা দিয়ে দিয়ে পোড়ামাটি ভেঙে ধোঁয়া ওঠা গরম গোলাপি মাংস নতুন শালপাতায় রেখে কুমরুন আশফাককে খেতে দিয়েছিল। সুস্বাদু সেই মাছ খাওয়া হলে তারা ঝোড়ায় গিয়েছিল জল খেতে। ঝোড়ায় না নেমে জলের ওপরে ফু দিয়ে ভেসে আসা পাতা টাতা এসব সরিয়ে পশুর কায়দায় জল খেয়েছিল। তারপর বিশ্রামের সময়। তখন আশফাক বোকার মতো বলেছিল, এইখানে চিরজীবন থাকলে চলে কিনা। কুমরুন মাথা কোঁকিয়ে বলেছিল, দুজনে দল হয় না আশফাক। আশফাক তার পক্ষে যতদূর তা সম্ভব তেমন ঘুরিয়ে ফিরিয়ে বলেছিল, কুমরুনের অনেক বাচ্চা হলে দলটা ক্রমশ বাড়বে। তখন কুমরুন বলেছিল, তাহলেও মোষ কোথায়? এই বুড়ি মোষের আর বাচ্চা হবে না। কি বিক্রি করবে যে কাপড় শাড়ি কিনবে, চাল নুন আটা কিনবে? তুমি কি বনের মোষ ধরতে জানো? তাদের দলের কর্তা যেমন মোষের ডাক ডেকে বনে চড়া অন্যের বাথনের মোষকে বিপথে টেনে নিয়ে ধরে ফেলে, তাই কি আশফাক পারে? না, এসব কিছুই সম্ভব নয়। আশফাক কি 2-3টে ভাষায় কথা বলতে পারে যে দলকে সোনপুরের মেলায় নিয়ে যাবে? আশফাক কি পুলিশের হাতে ধরা না পড়ে দল নিয়ে রাতের অন্ধকারে ভাগতে পারে? আশফাক সেই সব পক্ষে একেবারেই বাচ্চা। কুমরুনের চাইতেও 6-7 সালের ছোট। আশফাক নিজের অযোগ্যতার এই তালিকা শুনে মলিন মুখে বনের দিকে চেয়ে বসেছিল। কুমরুন শুকনো নরম সবুজ ঘাসে শুয়ে একটু হেসে আশফাককে নিজের স্তনে টেনে নিয়েছিল। কুমরুনই বা কী করবে? দলের সন্ধান পাওয়া গেলে আশফাক তার সঙ্গে থাকতো কি না তা ভেবে লাভ নেই। হয়তো থাকতো। এদিকে বনের ক্ষণস্থায়ী বসন্ত শেষ হয়ে প্রবল বর্ষা নেমে গেল। ওই বর্ষা বাউদিয়ার কাছে ভয়ের ব্যাপার। তাঁবু খাটানোর মতো শুকনো মাটি পাওয়া যায় না, খাটালেও তাঁবুতে জল মানে না, পাখিরা পালায়। 3-4 দিন চলে যায় একটা শিকার ধরতে। নদী ঝোড়া ফেপে ফুলে প্রতি পদে পদে পদ আটকায়। সে জলে মাছ ধরাও যায় না, বরং সেই জল পেটে গেলে সেই ভয়ঙ্কর আমাশা ধরা যায় যেটা ওষুধই নেই। এই বন থেকে এখন ঊর্ধ্বশ্বাসে পালাতে হবে। গতবারের বর্ষার সময় বনের বাইরে এক রেল স্টেশনের পাশে বটতলায় তাঁবু ফেলে থেকেছিল বাউদিয়ারা। 4টে মোষ বিক্রি করে দলের খাওয়া পড়া চালিয়েছিল দলের কর্তা কান্টু বর্মন। ভাগ্যও কাজ করে। ভাগ্য না হলে আশফাকি কি কামরুনের দেখা পেত? কামরুনের মতে যোগাযোগ অবিরত ঘটেছে। তুমি সেটাকে কাজে লাগাবে কি না লাগাবে সেটা তোমার বুদ্ধি। মোষের নতুন গোবর দেখে এইদিকে একদল মোষ গিয়েছে। এই আশা নিয়ে তারা যেদিকে রওনা হয়েছিল সেটা যে মহিষকুড়ার পথ তা তারা জানত না। মহিষকুড়া বলে যে একটা গ্রামও থাকতে পারে তাই বা জানবে কি করে? অন্য একটা ব্যাপারও ঘটল। মোষটা যে বুড়ি তা কামরুনের কাছেই সে শুনেছিল। তার চোখের একটা মণিও সাদা হয়ে গিয়েছিল বয়সের জন্য। ইদানিং সারা গায়ে হাড় চোখে পড়ত। বোধহয় সব দাঁত ক্ষয়ে যাওয়ায় নরম ঘাস ছাড়া কিছুই খেতে পারত না। কিন্তু সে যে এমন বার্ধক্য তা বোঝা যায়নি। একদিন সেটা কাদার মধ্যে বসে পড়ল। দেখো, মোষ বলে কথা, 1 হাঁটু কাদাতেই আটকে গেল। 2 দিন ধরে মোষের তদবির চলল।
গাছগাছড়ার দাওয়ায় কমরুন যা জানত সব প্রয়োগ করা হলো, কিন্তু তৃতীয় দিনের সকালে দেখা গেল শেয়াল খেতে আরম্ভ করেছে। সেই কমরুন এখন জাফরুল্লাহর 4 নম্বর বিবি। তা বুদ্ধি আছে জাফরুল্লাহর। এখানে আসার মাসখানেক পর থেকেই ব্যাপারটা শুরু হয়েছিল, যদিও আশফাক তখন তা ধরতে পারেনি। কবেই বা সে ঠিক সময় ধরতে পারে? তখন সে একবেলা খাওয়া আর দিন 1 টাকা কিংবা 1 সের চালের বদলে ঘাস নিড়াচ্ছে জাফরের জমিতে। কমরুনও কাজ করে জাফরুল্লাহর অন্দরে, দুবেলা নাকি পেট পুড়ে খায়, আর ইতিমধ্যে 2খানা আধখানা পুরনো শাড়ি পেয়েছে। তা আশফাক ভাবল জাফরুল্লাহর হাসি নাকি কমরুনের দলের সেই কর্তা কান্টু বর্মনের মতো, তেমন করেই প্রায় কামিয়ে ফেলা হেঁড়ে মাথা। কামরুনই বলেছিল একদিন, মহিষকুড়ার বাইরে তখনও সে তাঁবুটাতে আশফাকের পাশে শুয়ে। হঠাৎ এক সন্ধ্যা থেকে কমরুন আর এলো না। তারপর সেই দারুণ বর্ষায় জাফরুল্লাহ চুপচাপ নিকা করেছিল কমরুনকে। জাফরুল্লাহ 4 নম্বর বিবি, তার একমাত্র উত্তরাধিকারীর মা। কিন্তু আশফাক নিজের অবস্থিতিটা বুঝবার জন্য এদিক ওদিক চাইল। পেছন দিকে জাফরুল্লাহর বাড়ি চোখে পড়ল। এখান থেকে পশ্চিম দিকে সেই পিঠুলি গাছ, আর তার কিছু দূরে ঝোড়া। সেখানে আকাশ এখন লাল হয়ে উঠেছে। চোখ মিটমিট করল সে, যেন দেখতে চায় না। আশফাককে এখন কেউ দেখলে বলতো লোকটা হাঁপাচ্ছে। চোয়ালটা অবশ হয়ে গিয়েছে নাকি? মুখটা হাঁ করা। সেইবার সেই 3 মাস আগে জাফরুল্লাহ যখন বাড়ি ছিল না, কিন্তু তফাৎ আছে। সেবার যখন জাফরুল্লাহকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। তখন একদিন বলদ আনতে গিয়েছিল আশফাক দহের ধারে। যখন সেই বলদগুলোকে খোঁটা উপড়ে ছেড়ে দিয়েছে, কেউ যেন মৃদু স্বরে ডেকেছিল, আশফাক, ও আশফাক। বাতাসটাই জোর ছিল, শব্দটা ঠিক এলো না। এইরকম সময়েই তখন বোধহয় দিন বড় ছিল, সেই জন্য আলোটা একটু কম লাল, কিন্তু রোদ পড়ে গিয়েছিল। একবার সে মাথা তুলে শুনতে পেল, কে যেন কুঁই করে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল। বাতাসটা আরও জোরে উঠে পড়েছিল। পথের পাশে বড় বড় ঘাস, সেগুলো বাতাসের তোড়ে ছপছপ করে গায়ে লাগছে। আশফাক পশ্চিম আকাশের দিকে তাকালো। পাখা এই ঝোড়ো বাতাস শেষ পর্যন্ত ঝড় হয়ে উঠবে কিনা তা বোঝার চেষ্টা করল। এমন সময় বাতাসে ভেসে আসা কি একটা তার গায়ে পড়ল। সেটা গড়িয়ে পায়ের কাছে পড়লে আশফাক দেখল টোপাকুল। সে বিস্মিত হল। এইদিকে টোপাকুলের গাছ কোথায়? দহের ওপারে একটা আছে বটে, ওপারে টোপাকুল এই পারে এসে পড়বে এত জোর বাতাসে? কাজে সে ওপারের দিকে তাকালো, আর তখন সে দেখতে পেল দহের গলার কাছে যে সাঁকো, তার উপর সাঁকোটা অর্ধেক পার হয়ে এসে দাঁড়িয়ে আছে কমরুন। বাতাসে তার চুল উড়ছে, মাথার কাপড় খসে গিয়েছে, পায়ের কাছে এলোমেলো কাপড়ের ঢেউ ওঠানামা করছে। আঁচলে টোপাকুল। আঁচল সামলে শাড়ি সামলে সে আর এগোতে পারছে না। নিচের দহের জল আথাল পাথাল। ও আশফাক, আশফাক, কি? নামায়ে দাও। কমরুন, জাফরুল্লাহ 4 নম্বর বিবি কমরুন। 3 সাল আগে তখন আশফাকের বয়স 1-20 পার হয়েছে, কমরুনের 1-10 হয়তো। তাহলেও কমরুনকে সে মাথায় ছাড়িয়ে গিয়েছে। আশফাক এগিয়ে গিয়ে কাছে দাঁড়ালো, আর তখন ছোট ছেলেমেয়েরা যেমন করে কোলে ওঠে, তেমনি করেই আশফাকের গলা জড়িয়ে ধরে সেই টালমাটাল বাঁশের সাঁকো থেকে নামল কমরুন। কেমন যেন লজ্জা পেয়ে হাসল। সাঁকো থেকে তখন নেমেছে, পায়ে মাটি ছুলেও কমরুন 2 হাতে আশফাকের গলাটা জড়িয়ে ধরে রয়েছে।
একবার সে মুখটা তুলল, আশফাকের মুখটা দেখল, তারপর আশফাকের কাঁধের ওপরেই মুখ রাখল, যেন তখনও সাঁকোটা পার হচ্ছে। তারপর মাটিতে পা দিয়ে দাঁড়ালো সে আশফাকের মুখোমুখি। বাতাস আরেক পাক খেয়ে গেল, খানিকটা ধুলো উড়িয়ে গেল। বাতাসের জন্য যেন কমরুনের পদক্ষেপগুলো অসমান হচ্ছে। কয়েক পা গিয়ে পথের ধারে বড় বড় ঘাসগুলো যেখানে বাতাসে নুয়ে নুয়ে যাচ্ছে, সেইখানে কমরুন যেন হঠাৎ পড়ে গেল। বাতাস যেমন শব্দ করেছে তেমনি রিন রিন করে সে হাসল। আশফাক বলল, পুরী গেইছ? কমরুন হাসল। তার চোখ দুটো যাতে সুরমার টান ছিল ঝিকমিক করল, মুখটা গাঢ় রঙে দেখালো। আশফাক অবাক হয়ে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত, আর তখন ধনুকে ছিলার মতো উঠে পড়ল কমরুন। হাসল, দৌড়ে পালালো। আশফাক তার গোড়ালির কাছে রূপোর বেকি মলের ঝলকানি দেখতে পেল। হয় হয়, ঠিক। এ তো তখন আশফাক এক সুগন্ধ পেয়েছিল, যেই সুগন্ধ আজ ছোট বিবির গামছায়। কামরুনে তেমন করা ভালো হয়নি, বিশেষ যখন জাফরুল্লাহ বিদেশে। তাছাড়া সেখানে আর কেউ ছিল না। সেই বাতাসের মতোই আশফাকের রক্তে কি একটা চঞ্চলতা দেখা দিয়েছিল, তাতে যেন দম বন্ধ হয়ে যায়। তার চাপে কি হয়? সব নিষেধ, সব বাধা ভেঙে মানুষকে একটা দিশেহারা শক্তিতে পরিণত করে, কিংবা কেউ যেন দারুণভাবে টানে। সেই টান আর বাধার টানে দম ফেটে যায়, চোখের সম্মুখে অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকার যেন রক্তের মধ্যে উথাল পাথাল করে। হের জল যেন লাফাচ্ছিল তখন। এক মুহূর্ত অবাক হয়ে গিয়েছিল আশফাক। আশ্চর্য, এই সুগন্ধটা কিন্তু সেই দিন ধরতে পারেনি আশফাক। হ্যাঁ, এরকম অবাক সে আগেও হয়েছে। তখনই কি বলেছিল কথাটা কমরুন? নাকি সেই দিনই রাতে আবার দেখা হলে কমরুন বলেছিল, আশফাক, ব্যাপারীর এক গাবদান ভৈষী ধরি না পালন কেনে? এ তো বোঝাই যাচ্ছে সেটা বর্তমানের অনুরোধ ছিল না। তারও 4 বছর আগে আশফাক যা করতে পারেনি সেজন্য অনুযোগ। কমরুন জাফরুল্লাহর বিবি হওয়ার আগে আশফাক ক্ষেত নিগড়ানো শেষ করার পর মোষ চড়াতো। তখন যদি সেই সুযোগে একটা গাবদান ভৈষী নিয়ে পালাতে পারত, তাহলে হয়তো সে আর কমরুন হারানো দলটাকে খুঁজে বার করার জন্য আবার বনের পথে চলে যেতে পারত। নতুবা সেই গর্ভবতী ভৈষীর সাহায্যে নিজেরাই একটা দল তৈরি করে নিতে পারত। ঝুপ করে সন্ধ্যা নেমে গেল। নিজের চিন্তায় সে এত দূরে চলে গিয়েছিল যে বাইরে মন দিতেই তার মনে হলো একটা কালো পাখি যেন তার মাথা ছুঁয়ে নেমে এলো 2 ডানা নেড়ে। কমরুনের সেই বুড়ি মোষটার দিকে যেমন শকুন নেমেছিল। সে চমকে উঠল, গা শিরশির করে উঠল। হাতে সেই তাগা চোখে পড়ল না। হাতড়িয়ে দেখল আছে কিনা। সে যেন অন্ধকারের মধ্যে হেসে উঠবে নিজের এই ভয় লক্ষ্য করে। কিন্তু হঠাৎ তার একটা সন্দেহ হলো, ওরা কি সকলে ভুল বলছে? তেমন একটা ব্যাপার হয়নি সেই ঘাস বনে। তার কি মনে আছে কেন তেমন হয়েছিল? চাকররা সারাদিন কাজ করে, সন্ধ্যা লাগতে লাগতেই তাদের খেতে দেওয়ার নিয়ম। তারা খেয়ে যার যার বাড়িতে যাবে। আজও কিছুক্ষণের মধ্যে ছমির এসে খেতে ডাকলো আশফাককে, কিন্তু সে নিজে এখানে খাবে না, খাবার নিয়ে বাড়ি যাবে। সেই কথাটাই আবার মনে করিয়ে দিল। ছোট বিবি এই বেলাতে খাবার ঘরের মালিক। কথা সে ছমিরদের কারোর সঙ্গেই বলে না। আশফাক আর তার মতো যারা, তারা বারান্দায় উঠে বসতেই নুড়ি এসে ভাত দিয়ে যেতে লাগলো শানকি করে। তার চাকর রাখাল ধরে 7-8 জন হবে। ছোট বিবি কখনো সামনে আসে না এই সময়। নুড়ি তদবির করছে আজ।
খাওয়া যখন মাঝামাঝি হঠাৎ দমদম পা ফেলে রসুই ঘরে এলো মেজো বিবি। তার পায়ের মল ঝমঝম করে বাজল। ভারী শরীর, ভারী পায়ের চাল। তা আশফাকরা জানে 2 বয়স হলো তার। তার ভাব দেখেই বোঝা যায় এবার কিছু হবে। চাকররাও ওর দিকে চেয়ে চোখ টিপল। মাঝে মাঝেই হয়, ঘরের মধ্যে কথাগুলো চাপা গলায় হচ্ছে, কিন্তু অন্য দিনের মতো বাইরে থেকেও কানে যাচ্ছে। ছোট বিবি দিকে মেজো বিবি যদি তেমন করে ছুটে আসে, বুঝতে হবে ঝগড়া হবেই। এই ঝগড়ায় কেই বা দিকপাত করে এখন? আশফাকের কিন্তু কানে গেল কথাগুলো, আর তখন তার অনুভব হলো সব ঠিক আগের মতোই। মাঝখানে তার ওষুধ আনতে দেরি করে ফেলার ব্যাপারটা, আর তাও এর মধ্যে লোকে ভুলে যেতে শুরু করেছে। অন্তত এখন খেতে বসে সেই বিষয়ে একটা কথাও কেউ আর বলছে না। অন্ধকারে পা ছড়িয়ে বসল আশফাক। সব চাকরি বাড়ি চলে গিয়েছে। রাখাল ছোকরা কজন আজ দাড়ি ঘরের বারান্দায় ঘুমাবে। আশফাক আরাম করে বসে ছিলাম ধরালো। সবই ঠিক, দেখো, আগেকার মতো। মাঝখানে হাকিম সাহেবের পাগলামি, কি না মানুষের দুঃখ দেখতে এসেছে। জমিজিরা হাজিরা নিয়ে কোনো অন্যায় নাকি থাকবে না, সব অন্যায় নাকি দূর করবে। যাক, এখন তো সব মিটেই গেল। 2 দিনের মাথায় পেটে ভাত পড়েছে। শরীর মনকে পরোয়া না করে স্নিগ্ধ হতে চাইছে, বাইরের স্নিগ্ধ অন্ধকারের সঙ্গে মিলে যেতে চাইছে। ছিলিম টেনে সে উঠে দাঁড়ালো, যেন রোজকার মতো এখন সে তার বলদের ঘরে শুতে যাবে, যেন সে কৌতুকবোধ করতে পারবে। বিবিদের ঝগড়ার কথা মনে হলো। সে এইবার মিটমিট করে হাসল। মেজো বিবি বলল, নুড়ি কোনো পা দা বাবার, এদিকেও আনাজ কোটা খায়, মানসির তো ব্যথা বিষ হবার পায়। বাবা, এক আইস ঘরদ নাই, তাও এত গায়ে বিষ? সে বিষ তোমার। হয়তো হয়, নছিব করা লাগে। অত দেমাগ না দেখে আইস। নছিব তেও যদি ক্ষমতা থাকি হয়। ক্ষমতা না তো কি, কুমড়ুনক লাগে কেনে? মুই আর বড় বিবি নাই তো পতিত থাকলম। তুই পতিত কেনে সোহাগী? আশফাক ভাবল, তাই এটা এক মজাক দেখো। বলদের ঘরে এসে দাঁড়ালো আগরের পাশে, আর একটু ঠান্ডা হাওয়া গায়ে লাগলে হয়। সে ভাবল, এটা বেশ মজার ব্যাপার যে বড় বিবি, মেজো বিবি, ছোট বিবি সবাই নিঃসন্তান। বড় বিবি এসেছে 30-35 বছর আগে, আর ছোট বিবির বছর 10 হলো আসা হয়েছে। এর মধ্যে 3 বার কারো সন্তান হয়নি। কমরুন বিবি নিকার 8-9 মাসের মধ্যেই সন্তান দিয়েছে ব্যাপারীকে। বাড়ির গুণ বোধ হয়। 7 সাল আগে মুন্নাফ, কিন্তু তারপরে কমরুনও দ্বিতীয় সন্তান দেয়নি ব্যাপারীকে। এত বড় বাইরের চত্বরে এখন কিন্তু আর আলো নেই। দাড়িঘর, মোষের বাথান, পোয়েলের পুঁজ, গুদামের ঘর সব এক একটা কালো কালো আকারের মাত্র অন্ধকার। একেবারেই আলো নেই তা নয়। ধান মাড়াইয়ের নিকানো চত্বরে বসে তামাক খেয়ে সে ছিলিম ঢেলেছিল। বাতাসে সেই চত্বরের ওপর দিয়ে সেই আগুনের লাল লাল ছোট গুলি গড়াচ্ছে এইদিক ওদিক। না, ওতে আগুন লাগে না। যেটা গড়াচ্ছে একটু ফুলকি ছড়িয়েই নিভে যাচ্ছে। একটা লম্বা শ্বাস ফেলে আশফাক অন্ধকারকে বলল, তা ব্যাপারী, তোমরা থাপ্পড় মারছেন, 10 বিঘা ভুঁই দিছেন, মুইও চাষ দেং নাই, মুইও ওষুধ আনং নাই, তোমরাও না মরেন, তামাম শোধ। কিন্তু এখন কি তার শোয়া হবে? তার মনে পড়ল কিছু কাজ বাকি আছে তার।
জাফরুল্লাহ বলেছিল বটে, কয়েকদিনের মধ্যেই তামাক বাঁধার চটি বাঁশ লাগবে। সোজা নয় প্রয়োজনটা, 2-3টে আস্ত বাঁশকে চটি করতে হবে, তাও আবার মাপ মতো হওয়া চাই। লম্বায় 1.5 হাত, চওড়ায় 2 সুত, আর পাতলা কাগজের মতো। কাঁচা বাঁশ কেটে টুকরো করা আছে, এটা তারই কাজ। গতবার যখন ব্যাপারে ছিল না তখন থেকেই সে এই কাজটা নিয়ে গুছিয়ে রাখে। এখনো 2 ঘন্টা কাজ করা যায় অন্দর থেকে টেমি চেয়ে এনে। আশফাক খুঁতখুত করে হাসল। অন্ধকারকে শুনিয়ে শুনিয়ে বলল, আজ থাউক, কালই করা যাইবে। ইয়া কও তোমার শোধবোধের হিসাবত ধরি নেন ব্যাপারী। সে ভাবল, শোধবোধ যখন হলোই তখন সেই হিসেব শেষ করার আগে এইসব ছোটোখাটো অবহেলা অমনোযোগ ধরে নিও। যেমন এই বাঁশের চটি না তোলা, যেমন গরু মোষ ঠিকঠাক উঠল কিনা না দেখা, যেমন না ঘুমিয়ে সারা রাত উঠে উঠে তোমার অলর পাহারা না দেয়া। কোনো কোনো রাতে ঘুম সহজে হয় না। এই যেমন ধরো, অন্ধকারকে অন্ধকার মাত্র মনে না হয়ে অন্য কিছু মনে হতে থাকে। আশফাক স্থির করল, একটা কাজ তাকে করতেই হবে। গোটা 2 মশাল তৈরি করে রাখা দরকার, যদি কোনো বিপদ হয় রাতে। আর যদি সে সাড়া দেয়ই তাহলে মশাল ছাড়া চলবে না। বাঁশের আগাল, কাটারি, পাট এই ঘরেই আছে। তেল আর দেশলাই জোগাড় করতে হবে। একটা টেমি না হলে কি আর করা যাবে? উঠে দাঁড়িয়ে সে অলরের দিকে গেল। বড় বিবির ঘরেই তেল থাকে, কিন্তু ভেতর থেকে খুব মৃদু ফুরসির শব্দ পাওয়া গেলেও ঘরের দরজা বন্ধ। ওই দিকের ঘরটায় আলোর ইশারা, মেজ বিবির গলার সাড়া পাওয়া গেল। কে? কাই? আশফাক। কি চাও? না, একটা টেমি। ছোট বিবির দুয়ারত দেখো। ছোট বিবির দুয়ারের টেমি পাওয়া গিয়েছিল, কিন্তু লজ্জাও পেতে হলো। মেজ বিবির ঘরে জানালা খোলা ছিল, আর সেই খোলা জানালা দিয়ে সে মেজ বিবির বিছানায় নুড়ি ঝিকেও দেখতে পেল। নুড়ি হয়তো মেয়ে মানুষই, যদি তাকে এখন আরও বেশি মাদি মোষের মতো মনে হচ্ছে। মেজ বিবির হয়তো সারা গায়ে বিষ, কিন্তু আবরু থাকা দরকার। ছোট বিবির ঘরে আলোটা জোরদার ছিল। কায়? আশফাক, রইস। ফিসফিস করে এই বলে ছোট বিবি উঠে এসে দরজাটা খুলল, আর চোখে ধাঁধা লাগলো আশফাকের। ছোট বিবি গলা নামিয়ে বলল, বৈশেক, তোমার গল্প শোনাং। যে ঠিক করি ক, পরি ধরেছিল তো? আশফাক লজ্জিত হয়ে মুখ নামাল। একেই তো বলে পরি বোধ হয়। তা পরীর মতোই দেখায় বটে ছোট বিবিকে। শালবাড়ির জঙ্গলে তাকে পরি নাই ধরে থাকে। ছোট বিবি রাতের ঘুমের জন্য তৈরি হয়েছিল, পরনে একটা পাতলা শাড়ি আলগা করে পরা। জলে ভিজলে যেমন হতে পারে, কোথাও কোথাও গায়ের রং আর বাঁক চোখে পড়ছে। চোখের কি জেল্লা! নাকফুল আর কানফুলের কাঁচগুলোর চাইতেও সুরমার টানের মধ্যে বসানো চোখের মণি দুটো বেশি ঝকঝকে। এই সময়ে মেজ বিবির জানালায় চোখ পড়েছিল আশফাকের আবার, আর তা লক্ষ্য করে ছোট বিবি অদ্ভুত এক স্বরে বলেছিল, উয়ার গাঁত বিষ ধরে, উদিকে না দেখিস। তারপর সে আরও অদ্ভুতভাবে গলা নামিয়ে এনে বলল, আইসেক, খানিক গল্প করং। আশফাকের মনে হলো এরকম নামিয়ে আনা স্বর যেন কোথাও সে শুনেছে। সে বলল, তেল, টেমি আর শালাই লাগে। ছোট বিবি কান পেতে শুনল। সে যেন আশফাকের এই অদ্ভুত প্রয়োজনের কথা শুনেই জোরে জোরে হাসল, আর সেই হাসিতে নিজেকে সামলে নিল। সে গলা তুলে বলল, রইস, দেং।
তেল টেমি দেশলাই এনে দিল ছোট বেবি। আশফাক নিজের ঘরের দিকে ফিরতে ফিরতে দেখল ছোট বেবি দরজার পাল্লায় হাত রেখে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। গা শিরশির করে উঠল তার। বনের মধ্যে ভলুয়া ধরলে এমন কাউকে দেখে নাকি কেউ কেউ, আর তখন তার দিকে না এগিয়ে উপায় থাকে না। সে পথই হোক আর বিপথই হোক। কিন্তু রসুই ঘরের ঝগড়াটাও তার মনে হলো। 10 সাল হয় এই রূপসী ছোট বিবি জাফরুল্লার ঘরে, অথচ এই 25-26 এসেও সে এখনো পতিত। ছাওয়া পোয়া কিছুই হয়নি। হয়তো সেই কষ্টে ঘুম হয় না। নিজের ঘরে ফিরে আশফাক বাঁশের আগালে কেরোসিন তেল ভরে তাতে পাটের পোলতে ডুবিয়ে 2টো মশাল তৈরি করে রাখল। আলো দেখলে খারাপ মানুষ, বনুয়া জানোয়ার কিছুটা ভয় পাবেই। শেষ মশালটা তৈরি করতে করতে তার মনে হলো 3 বিবির খবর পেলাম। কমরুনকে তো দেখা গেল না। সে তো সত্যই ব্যাপারীর সঙ্গে যায়নি। টেমিটাই তেল নেই, মিটমিট করছে। রাত্রির অন্ধকারটাও গভীর হয়ে আসছে। বাঁশের চটি তুলতে তুলতে অন্ধকারের দিকে চাইছিল আশফাক। চারিদিক সুমসাম হয়ে গিয়েছে। মাঝে মাঝে বলদদের নিঃশ্বাসের শব্দ কানে আসছে, আর নিজের হাতের কাটারি বাঁশের উপরে যে মৃদু শব্দ করছে। তখনও কিন্তু এমনই সুমসাম হয়ে যেত এই খামার বাড়ি। শুধু ব্যাপারী এইবার তাকে দেখাশোনা করতে বলে যায়নি। তা হোক, কেমন একটা আলসেমি লাগছে। এইবার সে শুতে যাবে। এই টুকরোটা শেষ হলেই হয়। হঠাৎ সে থামল আর টেমির মিটমিটে আলোতে নিজেকে দেখে অবাক হয়ে গেল। দেখো কাণ্ড! সে না বলেছিল এইসব কাজ না করে কালকের জন্য ফেলে রাখবে। বাঁশ আর কাঠারিটা সরিয়ে রাখল সে। উঠে দাঁড়ালো। অন্ধকারের দিকে তাকিয়ে কি যেন লক্ষ্য করল। চিবুকে হাত রাখল। কি যেন একটা মনে আসছে, ঠিক ধরতে পারছে না সেটা কি। সেইবারেও অন্তরবাড়ি এমন সুমসাম হয়ে যেত, আর সারা রাতে প্রহরে প্রহরে উঠে সে অন্দরের বন্ধ দরজার সামনে সামনে ঘুরে ঘুরে তদবির তদারক করত। এবারেও তা সে করেছে একবার। কিন্তু কমরুন বিবিকে আজ রাতে সে দেখেনি। খবর নেওয়া দরকার। ওরা যেমন বিবিসাবি বিবিরা দরজা টরজা ঠিকঠাক দিল কি না তা দেখবার জন্য অন্দরের দিকে পা বাড়ালো আশফাক। কিছুক্ষণ আগে হঠাৎ যেমন একটা আলসেমি লেগেছিল কাজ করতে করতে, তেমন একটা কিছু অনুভব করলো সে আবার। তারপর গা শিরশির করতে শুরু করলো। গলার কাছে কি একটা দলার মতো ঠেলে ঠেলে উঠল। আবার তার মনে পড়ল সেবারও এমন নিঃসঙ্গ ছিল ব্যাপারীর বাড়ি। সে অন্দরের দিকে একটু তাড়াতাড়ি হেঁটে গেল। সে অনুভব করল, দেখো, এই ব্যাপারটাও সে আগে বুঝতে পারেনি অন্য সব ব্যাপারের মতো। ভাবো তো, কতদিন দেখা হয় না কমরুনের সঙ্গে। সেইবারের সেই সাঁকোর কাছে কথা হওয়ার পর আর কথাও হয়নি। অন্য বিবিদের তদারক না করে সে সোজা কমরুনের ঘরের কাছে গিয়ে দাঁড়ালো। তখন তার রক্ত ছলাৎ ছলাৎ করে গলায় ধাক্কা মারছে। কমরুন, কমরুন, ঘুমাও, ওঠো, ফিসফিস করল আশফাক। কমরুন তখনও ঘুমায়নি। ঘরের মেঝেতে পাটি পেতে বসে কি একটা সেলাই করছে। ডাক শুনে কমরুন সেলাই নামালো হাত থেকে। জানালার কাছে উঠে এলো। কাই, সর্বনাশ! আশফাক! কমরুনের মুখ একেবারে রক্তহীন হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ব্যাপারী ঘরত নাই, জানো, রাইত নিশুতি, জানো তো। কমরুন যেন হাঁপাচ্ছে, আর তার দমকে মুখে একবার রক্ত আসছে, আবার সরে যাচ্ছে। যন্ত্রচালিতের মতো কমরুন দরজা খুলে দিল। তা করে সে কয়েক পা পিছিয়ে ভয় ভয় মুখে ঘরের কোণ ঘেঁষে দাঁড়ালো। আশফাক!
কুমরুন কি বলবে খুঁজে পেল না। আশফাক বলল, কুমোর, কি খুবসুরত তো দেখায়। কুমরুন বলল, রাগ খাইস না আশফাক, মুই খানিক ভাবি নেং। তুই কেনে আসলু আশফাক, কেনে আসলু? তোকে ঠিকই ভলুয়া ধরেছে। কথাগুলো বলতে বলতে থরথর করে কেঁপে উঠল কুমরুন। আশফাক কুমরুনের দিকে চেয়ে রইল। হলদে সাদায় ডুরি একটা খাটো শাড়ি পরনে তার, গলায় একেবারে নতুন একটা রূপোর চিখার, কমানো লণ্ঠনের মৃদু আলোয় ঝকঝক করছে। কুমরুন যেখানে দাঁড়িয়েছে তার কাছে তার সুদৃশ্য বিছানা, মশারিটা তোলা, সাদা ধবধবে বিছানায় দু একটা মাত্র কোঁচকানো দাগ, আর কুমরুনের 1 কুড়ির উপরে 10 পার হওয়া কিছু ভার মুখকে আলো করে নীল কাঁচের নাকফুল। ওটা সোনা না হয়ে যায় না। কেন কুমরুন? কি আশফাক? আশফাক কথা খুঁজে পেল না। কুমরুন বলল, কেনে আসলো আশফাক এই রাজদত্ত? আশফাক হাসল, বলল, দেখে কুমোর, এলা মুই শিয়ানা হইছং, তোর মাথা ছাড়িয়া উঁচা। জানো তো? যেন তার দম আটকে আসছে এমন করে চাপা গলায় বলল কুমরুন, আসছিস, আজ রাইত থাকি যা, কিন্তু মোর গাও ছুঁইয়া কথা কর, আর তুই আসবো না। কুমরুন কি কেঁদে ফেলবে এমন ভয় হলো আশফাকের। কি ওঠানামা করছে ওর সেই স্তন দুটি। হঠাৎ আশফাক বলে বসল, ঠিক তো, মুই যাং, তুই কেমন আছিস কুমোর তাই দেখির বাদে আসছং। তুই রাগ না করিস আশফাক, রাগ না খাইস। না, রাগ কি? দরজার কাছে ফিরে গেল আশফাক। কুমরুন এগিয়ে এলো দরজার কাছে। আশফাক দরজার বাইরে দাঁড়িয়ে বলল, দুয়ার দেও কুমরুন বিবি। কুমরুনের ঘরের ডোয়া ঘুরে বাইরে যাওয়ার পথ। সেই পথে যেতে যেতে কুমরুনের জানালা। চোখ তুলল আশফাক। সে দেখল ইতিমধ্যে কুমরুন জানালায় এসে দাঁড়িয়েছে। সে দেখল কুমরুনের গালে কি চকচক করছে, তাতে চকচকে নাকফুলটা জল লেগে আরও চকচকে হয়ে গেছে। তার মধ্যে হাসল করুণ, অসম্ভব রকমের মিষ্টি সেই হাসি। আশফাক দাঁড়িয়ে পড়ল। কুমরুন 2 হাতে জানালার শিক ধরে দাঁড়িয়েছিল। এখন একটা হাত শিক গলিয়ে লম্বা করে দিয়ে আশফাকের মাথায় রাখল। কিছুক্ষণ কোনো কথাই বলা যায় না। আশফাক সরে জানালার গোড়ায়, আর তার ফলে কুমরুনের আঙুলগুলো আশফাকের চুলের মধ্যে খেলা করতে পারল। কুমরুন এবার হাসল। সেই হাসির মধ্যে বলল, তোক ভলুয়া ধরছে আশফাক, ঠিক এ। তুই কেনে হাকিমক নালিশ জানালু ব্যাপারীর বাদে? তো আচ্ছা ইলাজা। আশফাক রওনা হয়েছিল। কুমরুন আবার ডাকল। একেবারে গলা নামিয়ে দারুণ গোপন কথা বলার ভঙ্গিতে বলল, মুন্নাফ। মুন্নাফ? মুন্নাফ? হ্যাঁ মুন্নাফ, তার পাছত কি? শোনেক। তারপর ফিসফিস করে কুমরুন যা বলেছিল তার অর্থ হলো এই যে সে মুন্নাকে শিখিয়ে দিয়েছে যতদিন কুমরুন বাঁচবে সে আশফাককে মিয়া সাহেব বলে ডাকবে। হ্যাঁ, তাই কয় বলেই আশফাক চলে এসেছিল। নিজের শোবার মাচায় বসে তার যে অনুভূতি হলো তা কথায় দাঁড় করালে তার অর্থ হয়, এই কুমরুন সেই কুমরুন নয়। দেখছ তো, তার পোশাক, তার গহনা, তার সুস্বাস্থ্যে ডাগর হয়ে ওঠা শরীর, তার ঘর, তার বিছানা। তখন সেই তাঁবুর নিচে ছেঁড়া শাড়ি পরা কুমরুন
রোগা রোগা 25-26-এর কমরুন এত সুন্দর ছিল না। না না, সুন্দর ছিল বই কি, ছেঁড়া ময়লা কাপড় ফেলে রেখেছে। এখন সদ্য স্নাত দুইজনের অনাহার কৃশ কিন্তু নিরোগ অবয়বে সৌন্দর্য নিশ্চয়ই থাকে। বনের গভীরে সেই তাঁবুর নিচে নতুন সংগ্রহ করা সেই ঘাসের ওপরে নিশ্চয়ই তেমন সুন্দর ছিল কমরুনও। কোনো কোনো কথা আছে, উচ্চারণের সময় তার যতটা অর্থবোধ হয়, পরে সেটাকে গভীরতর মনে হতে থাকে। মিয়া সাহেবই বলে মুন্না, কিন্তু আজ রাত্রিতে ঠিক ওভাবে বলল কেন কথাটা কমরুন? আর ওদিকে দেখো, এখন কমরুনের কথাবার্তা কেমন যেন বিবি সাহেবদের মতোই। এই কথাটাই ভাবল আশফাক কিছুক্ষণ। বিবি সাহেবদের মতোই হয়ে গেছে কমরুন, এও এক রকমের সৌন্দর্য। কিন্তু বনে একদিন হরিণী দেখেছিল তারা, মসৃণ উজ্জ্বল রং আর কি হালকা সুঠাম চেহারা। কমরুনকে যেরকম দেখাতো স্নান করে উঠলে, সেই সব গাছের ছায়ায় ঢাকা অল্প আলোর ঝোড়ার ধারে, এখনো কি তেমন দেখায়? তো বিবি সাহেবা কমরুনও বলেছিল তাকে ভলুয়া ধরেছে। এখন কি সেই সব ব্যাপারটা ভেবে দেখবে? হঠাৎ মনে হলো ভুলুয়াই ঠিক, আর এই মনে হওয়ার ফলে তার হৃৎপিণ্ড গরম হলো, ধকধক করতে লাগলো। নতুবা কেন সে হঠাৎ মনে করেছিল সে নিজেই একটা মর্দা মোষ হয়ে গিয়েছে? মর্দা মোষের মতো ডাক দিতে দিতে বন বাদার ভেঙে ছুটেছিল সে। ভলুয়া না হলে কি তেমন হয়? তখন খুব ফুর্তি লাগছিল, রক্তের চাপে হাতে পায়ে শিরা ফেটে যাচ্ছিল যেন। মাচায় শুয়ে সে ভাবল, কমরুন বলেছিল তাদের বাউদিয়াদের দলের কর্তা মোষের মতো ডাকতে পারত, আর তার সেই আঁর ডাক শুনে অন্য বাথানের মাদি মোষ, বাচ্চা মোষ, এমনকি বুনো মোষের বাচ্চাও তাদের দলের কাছে আসত। কখনো কখনো তাদের গলায় দড়ি দিয়ে সরে পড়ত তাদের দল। তা দেখো কমরুন, আশফাক যেন মনে মনে বলল, এখনও জাফরুল্লার বাথনে গর্ভবতী মোষ আছে। সেরকম একটাকে পেলে ধীরে ধীরে একটা মোষের দল গড়ে তোলা যায় বটে। আর তাহলে সেই মোষের দলকে অবলম্বন করে দুটো মানুষ থেকে ক্রমশ এক ঝাঁক বাউদিয়ার একটা দলও হয়ে ওঠে। কিন্তু সে কথা তুমি তখন বলনি, বললে 3 সাল বাদে, তখন যখন বুড়ি মোষটা মরল আর আমরা মহিষ কুড়ার খামারে আর বৃষ্টি বাদলে বন ভিজে গিয়েছে। আর জাফরুল্লার মধ্যে তুমি তোমার পুরনো দলপতিকে খুঁজে পেয়েছিলে। বোধহয় আমিও ভেবেছিলাম এটাই ঠিক হলো। আশফাকের বাইরের অন্ধকার যেন একই সঙ্গে বিদ্যুৎ চমকানিতে চিড় খেল, আর সেই চিড় খাওয়া ফাটল দিয়ে বিবিদের ঝগড়ার কথাগুলো ভেসে উঠল। মেজ বিবির সঙ্গে ছোট বিবির ঝগড়া। ঝগড়াটা ঠিক নয়, ঝগড়ায় সংবাদ ছিল। ছোট বিবি, মেজ বিবি, বড় বিবি, এমনকি মুন্নাফের পর থেকে কমরুন বিবিও পতিত থাকে কেন? আর তাই যদি হয়, সেজন্যই কি মুন্নাফ তার নাম ধরে ডাকে না, আর কমরুন তাকে শিখিয়ে দিয়েছে সম্মান করতে? অদ্ভুত কথা তো, ভারী অদ্ভুত কথা। এছাড়া কোনো কথাই আশফাকের মন তৈরি করতে পারল না। কমরুন কি বুঝেছিল সেই বর্ষায় ক্রমশই তার বিপদ বাড়বে? যে বিপদে তখনকার সেই 1 না পৌঁছানো আশফাক থই পেত না, বরং বুড়ো হেঁড়ে মাথা এক বুক দাঁড়ি জাফরকে ভরসা করা যায়। আর চালাক হাড়চাল্লাক জাফরও কমরুনের অবস্থা কি ধরতে পেরেছিল? অদ্ভুত কথা তো। আশফাক অনেক দূর থেকে ভেসে আসা কমরুনের কথা শুনতে পেল। এখন মনে হচ্ছে কথাটা দামি। তখন নিজের মনের দুঃখে দামই দেয়নি সে। কমরুন বলেছিল বোধহয়, এ ভালোই হয়। আশফাকের মনে কথা তৈরি হচ্ছে না।
আর কথা তৈরি না হলে চিন্তাও করা যায় না। ডাকাডাকিতে ঘুম ভাঙল আশফাকের। ধর্মণ করে সে উঠে বসল। তার আদৌ ভালো করে ঘুম হয়নি। একবার তার মনে হয়েছিল হাঁক মারতে মারতে একটা কালো মোষ এসে দাঁড়িয়েছে দাড়িঘরের সামনে। দাড়িঘরের চাল ছেয়ে এত উঁচু আর আগুনের মালসার মতো তার চোখ। আর তখন সে যেন নতুন এঁড়ে মোষের মতো ভয়ে ভয়ে এই ঘরের কোণে আশ্রয় নিয়েছিল। সেটা কি স্বপ্ন, নাকি চোখেও দেখেছিল সে? সজাগ হলো আশফাক। এখন দিনের আলো চারিদিকে। এটা সেই বলদের ঘরই। ঘুম ভাঙতে খুব দেরি হয়ে গেছে তার। এমন আলো ফোটার আগেই বলদ ছেড়ে দেওয়ার কথা। তা কমরুন? আশফাক ভাবল, আসল কথা বাথানে গাবদান মোষ থাকতে পারে, কিন্তু বন আর কোথায়? চাউটিয়া যা বলে, বড়বিবি যা বলে, তা মানাই ভালো। এখন 1 ছটাক জমি নাই যা কারো না কারো, 1 হাত বন নাই যা কারো না কারো। বনে যে হারিয়ে যাবে তার উপায় কি? এখন বোঝা যাচ্ছে গাবদান মোষ আর গাবদান কুমোরকে নিয়ে বনে গিয়েও কিছু হতো না। বলদগুলোর এক এক করে খুলে দিল আশফাক। বলদের ঘরের দরজা দিয়ে মুখ বার করে শুনল অনেক লোক কথা বলছে। হাঁক ডাক উঠেছে। একজন কে যেন তার নাম ধরে ডাকল, ঠিক যেন জাফরুল্লাই। তেমন কর্কশ করে কেউ তাকে ডাকছে। মাচার ওপর খুঁটিতে হেলান দিয়ে বসে থাকতে থাকতে সকালের দিকেই বোধহয় তন্দ্রা এসেছিল তার। এই হাঁক ডাক ডাকাডাকিতেই তার ঘুম ভেঙেছে। অনেক বেলা হয়ে গেলে চাকররা যেমন করে তেমনই চোখ ডলতে ডলতে সে বলদ ঘরের দরজার কাছে এলো। কিন্তু জাফরুল্লাহ নয়, মুন্নাব ডাকছে। তাকে খুঁজছে বোধহয় অন্য চাকরদের মধ্যে। না পেয়ে এদিকে আসছে। একটু বেলা হয়েছে, কিন্তু যতটা আশঙ্কা করেছিল তা নয়। মুন্নাব বলল, উঠছ আশফাক? উঠলাম। কখন আসলেন তোমরা? আশফাক বিবর্ণ মুখে হাসল। ভোর রাইত। কেন? শহর থাকি রায়তদ রওনা দিছিলেন? অন্ধকারের পথ তো। লরিতে আসলাম। তা দেখো নাই? আব্বাজান লরি কিনছে একখান, তারই বাদে শহর গেইছম। ও, এখন থাকি গরুর গাড়ি তামাক পার যাইবে না বন্দর, লরিত যাইবে। কি ভকং ভকং হরন, আর কত বড় বড় চাকা। ড্রাইভারও আসছে। ও, তা মুন্নাব, শোনো, তোমাকে এক কথা কই আশফাক। বলদেরে দাও। আব্বাজানের ঘুম ভাঙার আগত বলদ ধরি দূরত যান, আমা কয়া দিছে। বলদের পেছনে বেরিয়ে যেতে যেতে পেনটি লাঠি হাতে নিল আশফাক। গামছাটা কাঁধে ফেলল। মুন্নাব দরজার কাছ থেকে কিছু দূরে সরে গিয়েছিল। সেখান থেকে ডেকে বলল, শোনো আশফাক, আর একখান কথা কই। আশফাক এগিয়ে গেল। তার বুকের মধ্যে কি একটা ধকধক করছে, উথাল পাথাল করছে। জাফরুল্লাহ এসে গেছে। জাফরুল্লাহ এসে গেছে। নাকি এটা আবার সেই ভুলুয়ার হাতে পড়ার অবস্থা হতে চলেছে? কেমন যেন জটিল লাগছে নিজের মনকে তার। আর মুন্নাফের সুন্দর মুখটাকে দেখো। মুন্নাফ বলল, আম্মা কইছে আব্বাজান খাওয়া লাওয়া করি শুতে না গেলে তুমি বাড়ি আসবা না। আশফাকের মনে একটা প্রশ্ন দেখা দিল। একটু ইতস্তত করল সে। কথাটা কিভাবে আরম্ভ করা যায় তা খুঁজতে দেরি হলো। কেন, মুন্নাফ তোমরা নোক আর মিয়া সাহেব না কন? মুন্নাফের মুখে লজ্জার মতো কিছু একটা দেখা দিল। না, আব্বা কয় চাক রক্তা কওয়া লাগে না।
আর ঠিক এমন সময় কে যেন ডাকল, আশফাক। কে যেন কয়, চিনতে কি ভুল হয়? এই বর্জ্য গর্জনের মতো স্বর। খোলা জানালায় মেহেদি রাঙানো দড়ির খানিকটা দেখা গেল। আশফাক দাড়ি ঘরের দিকে হাঁটতে শুরু করলো। দৌড়ে চলার মতো হাত পা নেড়ে বজ্রটা ফাটল না। হাসির মতো লাগলো শুনতে। আকাশের চেহারা ভালো নোয়ায়। আশফাক, বলক দূরত না নিস, হেই বলদ। আকাশের দিকে তাকালো আশফাক। আকাশের কালো মেঘ নেই। দিনের আলোয় যে আকাশ ঝকমক করে তাও নয়। এমন নোংরা আকাশ সে কোনো দিনই দেখেনি। দাড়িঘরের কাছে এসে থমকে দাঁড়ালো। বাপ্প, বলল সে মনে মনে। আবার অবাক হয়ে থেমে গেল। চাকর, আধিয়ার, গ্রামের মানুষদের ভিড়ের মধ্যে সে এক প্রকাণ্ড গাড়ি। মানুষের কাঁধ সমান উঁচু উঁচু চাকা, কুচকুচে কালো রং। চিবুকে হাত দিয়ে সে ভাবল, এটাকেই কি তাহলে সে বুনো মর্দা ভেবেছিল রাত্রিতে? নাকি স্বপ্নই ছিল সেটা? আশফাক অবশ্যই জানত না ঘুমের ঘোরে দেখা বস্তু স্বপ্নে অন্য রূপ নিতে পারে যদি চিন্তার যোগ থাকে। সে বলদের পেছনে যেতে যেতে মন্তব্য করল, বাব্বা, ইয়ার সাথত কাউ পারে? সে বলতে চায়, এই কলের মোষের সঙ্গে কোনো মোষেরই লড়াই জেতার ক্ষমতা হবে না। সে যত দেখল তত অবাক হয়ে গেল। অনেক বেলায় সে খামার মুখো হলো। পথে দেখা হলো সাত্তারের সঙ্গে। সে স্নান করে খেতে যাবে বলে খামারে চলেছে। আশফাক জিজ্ঞাসা করল, এত দেরি? সাত্তার বলল, শহর থেকে সেই ভোটবাবু পার্টির লোকরা ফিরছে অনেক, খুব খাওয়া দাওয়া ধুমধাড়ো, রাত্রিরেই হরিণ মারছে একটা। কেন সাত্তার, তোমরা শোনো নাই? ব্যাপারী পঞ্চায়েত বিধান হয়েছে। সাত্তার চলে গেল। আশফাক ট্রাক্টরের সামনে এসে দাঁড়ালো। লেলেন্ডারের ট্রাক। চারিদিকে এক মানুষ দেয়াল তোলা, সেই জন্যই সাধারণ ট্রাকের দ্বিগুণ দেখায়। দাড়িঘরে অনেক লোকের ভিড়, কিন্তু এই পাশে দাঁড়ালে চোখে পড়বে না বোধহয়। এই ভেবে ট্রাকের আড়ালে দাঁড়িয়ে সে ভয়ে ভয়ে ট্রাকটার গায়ে একবার হাত ছোঁয়ালো। পঞ্চায়েত বিধান কথাটা তার অজানা নয়। ভোটবাবুরা, এমনকি সেই হাকিমও আশ্বাস দিয়েছিল, এই নির্বাচন হলে গ্রামে আর জমি চিটাদ নিয়ে অন্যায় থাকবে না। আশফাক ট্রাকের আড়ালে দাঁড়িয়ে যেন হেসে ফেলবে। দেখো কাণ্ড, সেই জাফরই হলো পঞ্চায়েতের বিধান, যার নামে সে হাকিমকে নালিশ করতে গিয়েছিল। কিন্তু এটা তার চিন্তার বিষয় নয়। এতক্ষণে কি জাফর স্নান আহার শেষ করে ইচ্ছামতো বিবির ঘরে ঘুমিয়েছে? আশফাককেও তো স্নান আহার করতে হবে। কেননা এ তো বোঝাই যাচ্ছে সব বনই কারো না কারো, যেমন সব জমি কারো না কারো। হঠাৎ কিছুক্ষণের জন্য তুমি বোন আর ষাঁড়মোষ হতে পারো, কিন্তু বোন আর বোনের নয়, তাও অন্য একজনের। আর এই কথাটাই মনে পড়েছে আশফাকের বলদগুলোকে খোঁটায় বাঁধতে বাঁধতে। সেই যে এক সাহেব গল্প করেছিল, কোচবিহার শহরে এক রাজা শেষ 22 মোষকে গুলি করে মেরেছে। তারপর আর বুনো মর্দা মোষ কারোর চোখে পড়েনি। এইদিকে বুনো মোষ নিশ্চিহ্ন। এ তো বোঝাই যাচ্ছে শহরের রাজারা যারা রাজ্য চালায়, তারা পোষ না মানা কোনো মর্দা মোষকে নিজের ইচ্ছে মতো বনে চড়তে আর কোনো দিনই দেবে না। যদিও হঠাৎ তোমার রক্তের মধ্যে একটা বুনো বাইসন আড় করে ডেকে ওঠে। নমস্কার, শুনে নিলাম মহিষ কুড়ার উপকথার অন্তিম পর্বটি। ভালো থাকুন, সুস্থ থাকুন।